Assalamu alaikum. Welcome to Nordic Turns. Alan is from Portugal. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এক সপ্তাহের জন্য বাইরে ট্রিপে এসেছি এবং ভাবলাম যে আপনাদেরকে একটা স্পেসিফিক বিষয়ে একটু অবগত করি এবং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে কথা বলা খুব জরুরি এখন এই সময় যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন সুইডেনের যে কোনো ইউনিভার্সিটিতে তাদের জন্য। বিষয় হচ্ছে ব্যাংক স্পন্সর, অর্থাৎ যারা ব্যাংক স্পন্সর নিয়ে ভাবছেন বা যারা ব্যাংকে টাকা দেখাতে চান বাট আপনাদের নিজেদের কাছে কোনো টাকা নেই, আপনারা অন্য কারো টাকার সাহায্য নিয়ে ব্যাংকের স্টেটমেন্ট দেখিয়ে দেন ভিসার অ্যাপ্লিকেশনে কোনোভাবে পার পেয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য। সো শুরু করছি বরাবরের মতোই প্রস্তুতি পর্ব 18তে। আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাধারণত বাইরের ট্রিপে আসলে ভিডিওগুলো আপনাদের জন্য ধারণ করি, শুধুমাত্র বাইরের বিভিন্ন ধরনের ব্লগিং, আপনারা যেটা বলেন ব্লগিং, অর্থাৎ বাইরের বিভিন্ন ধরনের দৃশ্য দেখানোর জন্য। বাট আমি এখনও গতকালকে এসেছি, সো আমি এখনও পর্যন্ত কোনো দৃশ্য ধারণ করতে পারিনি। হয়তো বা নেক্সট উইকের যে ভিডিওগুলো থাকবে সেখানে কিছু দৃশ্য থাকতে পারে। তো চলে যাচ্ছি আমি ব্যাংক স্পন্সর নিয়ে কথা। প্রথম কথা, আপনারা যারা ব্যাংকে টাকা দেখানো নিয়ে ভাবছেন, অর্থাৎ যারা কোয়ালিফাইড হয়ে গেছেন তাদেরকে অলরেডি প্রিপারেশন নিতে শুরু করতে বলা হয়েছে যে আপনারা যদি কোয়ালিফাইডের পরে যদি অ্যাডমিশন পেয়ে যান, তো অ্যাডমিশন পাওয়ার পর আপনারা যখন ইনভয়েস পাবেন হাতে এবং ইনভয়েসের টাকা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে ব্যাংকে টাকা দেখাতে হবে। কেন দেখাতে হবে? বিকজ অফ যখন আপনারা সুইডেনে আসবেন 1 বছর লেখাপড়া করার জন্য, এই 1 বছর পড়ালেখা করার জন্য আপনার থাকা এবং খাওয়া এবং আপনার যে কোনো ধরনের নিজস্ব যেই খরচ আছে সেই খরচটা আপনি নিজে বিয়ার করতে পারবেন কিনা, সেই সমপরিমাণ টাকা আপনার কাছে আছে কিনা সেটা দেখার জন্যই ব্যাংক স্টেটমেন্টটা সাধারণত দেখানো হয়। সো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করুন, কারণ সুইডেনে অ্যাপ্লিকেশন প্রসেস অথবা স্ক্যান্ডিনেভিয়ান যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশনের স্টাডি করতে আসার যে অ্যাপ্লিকেশন প্রসেস, এই প্রসেসটা খুব একটা জটিল কিছু না। এই প্রসেসটা আপনারা নিজেরাই করতে পারবেন। শুধু থার্ড পার্টি কারোর কাছে গিয়ে ওই আপনি হচ্ছেন মাস্টার্স করা একটা ছেলে, আপনি ওই ইন্টারমিডিয়েট পাস একটা ছেলের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন করিয়ে আপনি ভাবছেন যে আপনি হয়তোবা 100% ভিসা পেয়ে যাবেন। তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে যেরকম ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকে, আপনি নিজে অ্যাপ্লিকেশন করলেও ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকবে যদি আপনি ভিসার ক্ষেত্রে রিজেক্ট হন। যাই হোক, আমরা পজিটিভ কথাবার্তা বলি। আমি ধরে নিলাম যে আপনি ভিসার জন্য সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু আপনার যে এই ভিসার অ্যাপ্লিকেশনটা খুব ছোট কিছু কারণে রিজেক্ট হয়ে যেতে পারে। প্রথম কারণটা হচ্ছে যে যখন আপনি ব্যাংক স্টেটমেন্টটা দেখাবেন, এই ব্যাংক স্টেটমেন্টের প্রসেসটা কী হবে, কিভাবে আপনি এই ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রক্রিয়া শুরু করবেন। প্রথম কথা হচ্ছে আপনি সাধারণত প্রাইভেট ব্যাঙ্কগুলোতে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনার স্যালারি অ্যাকাউন্টে যদি কোনো লোন না থাকে বা লোনের ইনস্টলমেন্ট কেটে নিয়ে যাচ্ছে এরকম যদি স্টেটমেন্টে না দেখায়, তাহলে আপনি আপনার স্যালারি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। ইটস ভেরি সিম্পল। আর যদি এই ধরনের কিছু থাকে, লোন থাকে বা প্রাইভেট লোন বা বিজনেস লোন বা এই ধরনের কিছু থাকে আপনার স্যালারি অ্যাকাউন্টে, আপনার নতুন নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দেখানোর জন্য আপনি একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। যে কোনো প্রাইভেট ব্যাঙ্কে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার যে নির্দিষ্ট টাকা দেখানো দরকার সেই নির্দিষ্ট টাকা আপনি দেখাতে পারবেন। প্রাইভেট ব্যাংকের কথা কেন বললাম সেটা আগের অনেকগুলো ভিডিওতে বলা হয়েছে, এখানে রিপিট করছি যে আপনারা যখন প্রাইভেট ব্যাংক দেখাবেন তখন যখন অ্যাম্বাসি থেকে ব্যাংকে ফোন করে বা মেইল দেয় তখন সাধারণত এটা খুব দ্রুত একটা ভেরি ট্রেমেন্ডাস একটা রিপ্লাই পাওয়া যায়, খুব স্পন্টেনিয়াস একটা রিপ্লাই পাওয়া যায়। কিন্তু যখন সরকারি ব্যাংকগুলোতে সাধারণত ফোন ধরে না এবং মেইল দিলেও মেলের রিপ্লাই করে না, তো সেই ক্ষেত্রে প্রক্রিয়াটা অনেক দীর্ঘ হয়ে যায়। আমি চাচ্ছি না যে এরকম লং প্রসেস আপনারা যান। সো প্রাইভেট ব্যাংকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলুন। কবে অ্যাকাউন্ট খুলবেন? অ্যাকাউন্ট খোলার আপনি এখনই খুলে ফেলতে পারেন একটা অ্যাকাউন্ট, যদি আপনি শিওর থাকেন যে আপনি অ্যাডমিশন নিচ্ছেন। আর যদি আপনি আনশিওর থাকেন তাহলে কয়েকদিন পরে খুলতে পারেন, অর্থাৎ অ্যাডমিশন হয়ে যাওয়ার পর আপনি খুলতে পারেন। আপনার যে স্টুডেন্ট ফাইল খুলবেন সেই স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্টেও আপনি আপনার ব্যাংকের টাকা দেখাতে পারবেন। কিন্তু আমি স্টুডেন্ট ফাইল ব্যাংক অ্যাকাউন্টের টাকা দেখানোর জন্য সাজেস্ট করি না। কেন করি না? এখানে অনেকগুলো কারণ আছে। আপনি যে স্টুডেন্ট ফাইল খুলবেন সেই অ্যাকাউন্টটা আপনার সুইডেন থেকে টাকা আসা যাওয়ার জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করবে। এটার সাথে সাধারণত ডাইরেক্টলি ইউনিভার্সিটির যোগাযোগ থাকে। সেজন্য আমি বলবো যে আপনারা যখনই স্টুডেন্ট ফাইল খুলবেন, যে অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টে শুধুমাত্র টাকা লেনদেনের জন্য ইউজ করেন, অন্য কোনো মাধ্যমে ইউজ করার দরকার নেই। এটা অনেক সময় সিকিউর হয় না।
সেই জন্য আমি বলি যে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন আপনার নিজের নামে। যে অ্যাপ্লিকেন্ট তার কথা বলছি, যে ডিপেন্ডেন্ট তার নামে আলাদা একটা অ্যাকাউন্ট থাকতে হবে। না থাকলে সমস্যা নেই, কিন্তু এমবাসি চায় যে আপনাদের দুজনে দুটো অ্যাকাউন্ট থাকুক, যেহেতু এখানে সুইডেনের সব কিছুই হচ্ছে ইন্ডিভিজুয়াল। ওকে ওকে, এইবার ব্যাংক সলভেন্সি দেখানোর জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে, আমিও করেছিলাম। আমি কি করেছিলাম, আমি যখন আমি দেখলাম যে আমার অ্যাডমিশন হয়ে গেছে, তখন আমি এর আগেই আমি কিছু টাকা ব্যবস্থা করে রেখেছিলাম। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি পুরো টাকা জোগাড় করতে পারিনি, কারণ আমার প্রথমে ইচ্ছা ছিল যে আমি নিজে আসবো, তারপর আমার ফ্যামিলি নিয়ে আসবো, কিন্তু প্রথমে আমি নিজের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবো। কিন্তু যখন আমার অ্যাডমিশন হয়ে গেল, তখন আমার ফ্যামিলি বললো যে না, আমরাও তোমার সাথে যেতে চাই, বা তোমার সাথেই ভিসা অ্যাপ্লিকেশন করতে চাই। আমরা হয়তো বা পরে যাবো, বাট আমরা ভিসা অ্যাপ্লিকেশন তোমার সাথে করতে চাই। সো আমি দেখলাম যে ব্যাপারটা কমপ্লিকেটেড না, খুবই সিম্পল, ভিসার অ্যাপ্লিকেশন ফ্যামিলির সাথেই করা যেতে পারে। সেই জন্য আমি চিন্তা করলাম যে হ্যাঁ ওকে, একসাথে করবো। দেখা গেলো যে তখন প্রায় 19 থেকে 20 লাখ টাকার মতো একটা সলভেন্সি আমার দেখাতে হবে। আমি বিভিন্ন ফ্রেন্ডদের সাথে কথা বললাম, কথা বলার পর আমাকে বিভিন্ন ফ্রেন্ডরা সাজেশন দিল যে এরকম কিছু ব্যাংক আছে, যে ব্যাংকগুলো সাধারণত অন্যের টাকা তোর নামে দেখাবে, এবং তারপর যখন তুই ভিসা পেয়ে যাবি তখন তোকে টাকাটা দিতে হবে না, মানে টাকাটা দেখাতে ওইভাবে, মানে জাস্ট অ্যাকাউন্টে তো থাকবে, তারপরে যখন ভিসা হয়ে যাবে তখন আবার উইথড্র করে নিয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে এর জন্য তোকে কিছু পরিমাণ টাকা দিতে হবে। তো আমি এক ব্যাংকে আমি এরকম ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম। তো ম্যানেজারের কাছে আমি বললাম যে আমি 12টার সময় আসবো। তো কোনো কারণে আমি অফিস থেকে বের হতে পারিনি সেদিন, এবং মানে দেরি হয়ে গেছিলো বের হতে। তো যখন আমি তার কাছে আসলাম তখন প্রায় 1টার মতো বাজে। আমি যখন তার কাছে আসলাম, সে স্বভাবতই একটু রাগ করেছে, এবং সে আমাকে বলল যে আপনি এখন এসছেন, যে ব্যাংকের এই কাজটা করবে সে তো নাই, সে চলে গেছে। তা আমি বললাম যে দেখেন, আসলে মনে হয় আপনার সাথে আমার কাজ করাটা ভাগ্যে নাই, কারণ এরকম যদি হইতো যে আপনার সাথে আমি কাজ করতে পারবো, তাহলে হয়তো আমি অন টাইমে আসতাম বা কোনো একটা কিছু হতো। সো ব্যাংকের সাথে ওই লেনদেনটা আমার হলো না পরবর্তীতে। আর আমি চেষ্টা করলাম যে অন্য কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা। তারপরে আমি বিভিন্ন পদ্ধতিতে আমি টাকা জমিয়ে তারপরে আমি ব্যাংক সলভেন্সি দেখিয়েছি। বাট আমি সাজেস্ট করবো আপনাদের সবাইকে, যারা যারা আপনারা ব্যাংকের স্টেটমেন্ট দেখানোর জন্য, ব্যাংক সলভেন্সি দেখানোর জন্য ব্যাংকের বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, যদি কোনো কারণে আপনার এমবাসি আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন সেটা যদি জেনে যায়, বা কোনো কারণে যদি বাই ডিফল্ট যদি ব্যাংকে ফোন করা হয়, এবং ব্যাংকের লোক যদি কোনো কারণে একটা রেকর্ড ঘাটতে গিয়ে দেখে যে এই অ্যাকাউন্টের টাকাটা আপনার কাছে হুট করেই আসছে আপনার অ্যাকাউন্টে, এবং এই টাকাটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এবং অ্যাকাউন্টে লক করা, তখন কিন্তু এটা নিয়ে এমবাসিতে যদি কোনো ধরনের রিপোর্ট যায়, আপনি এই ধরনের একটা ফ্রডের কারণে কখনো আপনি হয়তোবা স্যানজেনের কোনো কান্ট্রিতে ভিসা পাবেন না। সো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি যেটা বলছেন, তাহলে আমরা যারা মধ্যম ক্লাসের আছি আমরা টাকা দেখাবো কি করে, বা আমরা ব্যাংকের মাধ্যমে টাকা না দেখিয়ে আমরা আসবো কিভাবে, যদি কোনো ব্যাংকে এরকম 1 লাখ টাকার জন্য প্রায় 3,000 বা 4,000 টাকা নিচ্ছে, বা 5,000 টাকাই নিচ্ছে, আপনি দেখাচ্ছেন ধরেন 20 লাখ টাকা আপনি দেখাচ্ছেন, তাহলে প্রত্যেক মাসে তো প্রায় 1.5 লাখ টাকার মতো আপনার প্রত্যেক মাসে ইন্টারেস্টই চলে আসে। তো আপনি এভাবে যদি দেখিয়ে আসতে চান, এটার দুইটা কুফল আছে, অপকারিতা আছে। প্রথম অপকারিতা হচ্ছে যে আপনার নিজের টাকা না। সো আপনি যখন এখানে আসার প্ল্যান করছেন, আপনার নিজের টাকা না নিয়ে আপনি আসছেন, তো আপনি যখন এখানে আসবেন, আসার জন্য থাকা খরচ থেকে শুরু করে সব কিছু, এই জিনিসগুলোতে আপনি সমস্যায় পড়ে যাবেন। আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি এখানে এসেই চাকরি করব, চাকরি করে দেন আমি চলবো, ইটস নট পসিবল। এটা কেউ বলতে পারবে না যে আপনি আসার পরেই এখানে চাকরি পাবেন। এমনও হয়েছে অনেকের ক্ষেত্রে যারা দেখা গেছে যে আসার পরে 1 বছর পর্যন্ত কোনো জব পায় নাই। সো আপনার জন্য আপনি যে টাকাটা দেখাবেন, সেই টাকাটা যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। এমন না যে আপনি টাকা ছাড়াই একেবারে আসবেন, অবশ্যই আপনি টাকা নিয়ে আসবেন, বাট যে টাকাটা আপনি দেখাচ্ছেন তার অর্ধেক পরিমাণ টাকাও যদি আপনি নিয়ে আসতে পারেন, আপনি সুইডেনে সেটেল হয়ে যেতে পারবেন। 20 লাখের মধ্যে যদি 10 লাখও নিয়ে আসতে পারেন, আপনি 1 বছর যদি একটা ব্যাকআপ হিসেবে চলাফেরা করতে পারেন ওই টাকা দিয়ে, তাহলে আপনি সুইডেনে সেটেল হয়ে যেতে পারবেন। আসার পরপরই যদি আপনি জব পেয়ে যান, দ্যাটস অ্যানাদার কেস। এটা খুবই আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার যে আসার পরেই আপনি 2 মাসের মধ্যে একটা জব পেয়ে গেলেন, এটা হয়তো বা 1000-এর মধ্যে একজনের হয়। সো এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনাকে আসা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে জেনারেল ওয়েতে, যে জেনারেল ওয়েতে আপনি কতটা ঠিক আছেন সেটার জন্য। 1 নম্বর কুফলের কথা বললাম। 2 নম্বর কুফল হচ্ছে, আপনি যদি কোনো কারণে এটা রেকর্ডে চলে আসে যে আপনার এই টাকাটা আপনার না, এটা আপনি কোনো জায়গা থেকে ম্যানেজ করেছেন, করে আপনি একটা অ্যাকাউন্টে লক করে রেখে দিয়েছেন,
এরকম যদি কোনো রেকর্ড আসে তাহলে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। কোনো কারণে যদি সন্দেহ হয় আপনি ফ্রডুলেন্টের কারণে কোথাও কখনো কোনো ভিসা পাবেন না সেনজেন কান্ট্রির। এটা 2 নাম্বার। এবার উপকারিতা বলবো, কারণ অনেকে হয়তো ভাবছেন যে আমি নেগেটিভ হয়ে গেছি। আমি প্রথমে অপকারিতা বললাম বিকজ দিস ইজ ফ্রডুলেন্ট। এটা এক ধরনের ফ্রড, এটা এক ধরনের চিট আপনি করছেন, এবং এই চিট বাংলাদেশের অনেকেই করে। এই চিট করেই বিদেশে আসে, যে ব্যাংকের টাকা দেখিয়ে, অন্যের টাকা ব্যাংকে দেখিয়ে তারপরে আপনি বিদেশে আসছেন। এসে আপনি অনেক কষ্ট করে, এক সময় অনেক কষ্ট করে 10 বছরে আপনি হয়তো বা কোটিপতি হয়ে গেছেন। এরকম অনেকেই করে। এটা একেবারেই রেয়ার কেস না, এটা কমন কেস। এবার উপকারিতা বলি। উপকারিতা হচ্ছে যে আপনার নিজের টাকা থাকা না সত্ত্বেও আপনি ফরেন কান্ট্রিতে আসতে পারছেন, ইউরোপে আসতে পারতেছেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম না থাকে, এবং যদি যে টাকাটা দেখাচ্ছে সে যদি সত্যি ভালোভাবে অনেস্টলি যদি টাকাটা আপনার দেখায় যে আপনার কোনো ফ্রডুলেন্টের কেস নাই, আপনার অ্যাকাউন্ট রেকর্ডের মধ্যে কোনো রকমের প্রবলেম নাই, যদি মানে সঠিকভাবে সে যদি আপনার টাকাটা দেখাইতে পারে, আপনি যার সাথে কন্ট্যাক্ট করছেন দেখানোর জন্য, সে যদি দেখাইতে পারে, তাহলে আপনার ভিসা কোনো প্রবলেম হওয়ার কথা না। কারণ যখন অ্যাম্বাসি ব্যাংকে ফোন দিবে, তখন তারা যদি বলে যে হ্যাঁ টাকাটা অ্যাকাউন্টে আছে, তাহলে কোনো সমস্যা নেই। সো এইভাবে যদি ইনফর্ম করে রাখা হয় ব্যাংকে, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। 3য় নাম্বার ব্যাপার হচ্ছে যে আপনার যেই মানে টাকা যে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে এনে জড়ো করে 3 মাস পর্যন্ত রেখে দিয়ে তারপরে তাদের কাছ থেকে যে পরিমাণ কথা শোনা, যে আত্মীয় স্বজনরা বলবে কী ব্যাপার, আমার টাকা নিচ্ছিস, টাকা দিস না কেন, বন্ধু বান্ধবরা বলতেছে টাকা নিচ্ছিস, টাকা দিচ্ছিস না কেন, বা আপনার যে জমানো, আপনি যে দেখা গেল আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, একটা ডিপোজিট আছে, আপনার 20 লাখ টাকার ডিপোজিট, আপনি এখনো সম্পূর্ণ হয় নাই, 10 লাখ টাকা হয়েছে, আপনি এটা ভেঙে ফেললেন, ভেঙে ওই টাকাটা দেখাইলেন। এই যে একটা হ্যাসেল, এই হ্যাসেল থেকে বাঁচার জন্য যদি আপনার কাছে এক্সট্রা মানি থাকে, আপনি যদি চান যে 4 লাখ টাকা খরচ করবেন 3 মাসে ভিসা হওয়ার আগ পর্যন্ত, তাহলে আপনি এইটা করতে পারেন। এটা মানে বাংলাদেশের দৃষ্টিতে এটা এক ধরনের প্রতারণা হলেও অনেক মানুষই এটা করছে, কমন পিপলরা এটা করছে। আমার পরামর্শ হচ্ছে এই ধরনের কিছু না করা। কারণ আপনি যখন আপনার লাইফের এত বড় একটা ডিসিশন নিয়েছেন, নিশ্চয়ই আপনি আপনার টাকার ব্যাকআপ নিয়ে এবং আপনি ঠিক মতো চলতে পারবেন কি না ইউরোপে গিয়ে, এই ধরনের চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই আপনি এই ধরনের একটা ডিসিশন নিয়েছেন যে আপনি দেশে বাইরে আসবেন। সো আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সবাইকে, যে আপনারা নিজেদের টাকা নিজেরা ব্যাংকে দেখিয়ে তারপর আসেন। যদি ব্যাংকের মাধ্যমে এই ধরনের কিছু করেন আর যদি ধরা পড়ে যান বা এই ধরনের কোনো প্রবলেম হয়, আপনি কখনো সেনজেন কোনো কান্ট্রিতে আসতে পারবেন না। আমি সাজেস্ট করি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট, আমি বাংলাদেশের প্রত্যেকটা মেধাবী স্টুডেন্ট দেশের বাইরে এসে লেখাপড়া করুক, তারা দেশে ফিরে যাক এক সময়, অথবা দেশের বাইরে থেকেও অনেক কিছু করা সম্ভব দেশের জন্য, তারা করুক, আমি এটা চাই। কিন্তু আমি চাই না যে প্রতারণার মাধ্যমে বা ফ্রডুলেন্টের মাধ্যমে আপনার জীবনের যে একটা বিগ একটা চ্যালেঞ্জ আপনি নিতে যাচ্ছেন সেটা শুরু হোক। হ্যাঁ, যদি আপনার উপায় না থাকে তখন কি করবেন? তখন তো আপনাকে করতেই হবে। কিন্তু যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যে সবার কাছ থেকে আপনি টাকা পয়সা এনে তারপরে আপনি কথাবার্তা শুনছেন, আপনি টাকাও দিতে পারছেন না, তুলতেও পারছেন না, টাকা দিতে ভিসাও হচ্ছে না, এই ধরনের যে একটা প্রবলেম, এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনার কাছে যদি এনাফ টাকা থাকে আপনি এটা করতে পারেন। কিন্তু আমি এটাকে সাজেস্ট করি না। আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা নিজেদের টাকা দেখিয়ে, নিজেরা অ্যাকাউন্টে দেখিয়ে তারপর সুষ্ঠুভাবে সঠিকভাবে আপনারা আসেন। এবং যারা থার্ড পার্টির মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন তাদের ক্ষেত্রে কথাটা ভিন্ন, কারণ তারা তাদেরকে অনেক কিছু বোঝাবে, তারা আপনাদেরকে অনেক কিছু বোঝাবে। এবং আমার একটা পরামর্শ হচ্ছে যে অনেকে দেখতে পাচ্ছি আমাকে কোশ্চেন করছে, ভাইয়া আমি কোয়ালিফাইড হয়ে গেছি, এখন থার্ড পার্টি আমার কাছে টাকা চাচ্ছে, আমি কি টাকা দিব? থার্ড পার্টি আপনার কাছে কেন টাকা চাবে? আপনি কোয়ালিফাইড হয়েছেন মাত্র, কোয়ালিফাইড হওয়ার পরেও আপনি যে চান্স পাবেন, অ্যাডমিশন পাবেন, সেটার কোনো নিশ্চয়তা নেই। 50-50 নিশ্চয়তা, 50%, প্রবাবিলিটি ইজ 0.5। সো এই 0.5 প্রবাবিলিটি নিয়ে আপনি কেন তাদেরকে টাকা দিবেন? আপনি টাকা দিবেন তখনই যখন তারা আপনাকে ইনভয়েস দেখাবে, ইউনিভার্সিটির ইনভয়েসটা যখন দেখাবে যে এই হচ্ছে ইউনিভার্সিটির ইনভয়েস, এখানে আপনাকে এত টাকা দিতে হবে এবং এই টাকাটা আমরা পাঠাবো, আমাদের এত টাকা খরচ আছে। যেহেতু তারা আপনার জন্য কাজ করছে, অবশ্যই তারা আপনার কাছ থেকে টাকার বিনিময়েই কাজটা করবে। সো আপনি তখন ইনভয়েস দেখে আপনি তাদেরকে টাকা দিবেন। আমি বুঝি না যে বাংলাদেশের যারা শিক্ষিত ছেলেরা, যারা মাস্টার্স পাস করেছে বা অনার্স পাস করেছে, দেশের বাইরে আসার স্বপ্ন দেখে, তারা মানে যখন থার্ড পার্টি একজনের কাছে যায় তখন খুব বোকা মনে যায়, তারা যা বলে তাই করে। হ্যাঁ, 10 লাখ টাকা চাইলে 10 লাখ টাকা দিয়ে দিল, জমি বিক্রি করে এনে 10 লাখ টাকা দিয়ে দিল। একবার চিন্তা করলো না যে এই যে টাকাটা আমি জমি বিক্রি করে এনে দিলাম, এটা হয়তো বা আমার
ফ্যামিলির একটা সম্পদ, এই সম্পদ আমি নষ্ট করে ফেলছি উইদাউট এনি হেজিটেশন। আমি ভাবছিও না যে লোকটাকে আমি টাকা দিচ্ছি সেই লোকটা আসলে এই টাকাটা তার নিজের কাছে ইউজ করছে নাকি আমাকে আসলেই সে দেশের বাইরে পাঠাবে। সো এই জন্য আমি বলি যে আপনারা যাচাই বাছাই সব কিছু করে তারপর আপনারা এজেন্সির কাছে যাবেন, এবং এজেন্সির কাছে কখনোই আমি সাজেস্ট করি না আপনারা যান। কারণ হ্যাঁ, আপনি যদি ইউএসএতে যেতে চান, আপনি যদি কানাডায় যেতে চান, আপনার হয়তো এজেন্সির দরকার হতে পারে, বাট ইউরোপের কোনো কান্ট্রিতে আসার জন্য এজেন্সির কোনো দরকার নেই, বিকজ দে আর ভেরি স্পেসিফিক। আপনি সাইটে যাবেন, সাইটে সব কিছু লেখা আছে কীভাবে কী করতে হবে, আপনাকে কখনো কোনো মানুষের কাছে যেতে হবে না। আমার কাছেও আসার দরকার নেই। যদি আপনি এনাফ এডুকেটেড হন, আমার ভিডিও আপনার দেখার দরকার নেই। আপনি শুধু ওই সাইটটাতে গিয়ে সব কিছু পড়ে তারপরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হবে। আমি ওগুলো পড়েই আপনাদেরকে বলি, যারা যারা অলরেডি এজেন্সির কাছে যাচ্ছেন বা থার্ড পার্টির মাধ্যমে গিয়ে প্রতারিত হয়েছেন, তারা যেন প্রতারিত না হন, অথবা কোনো মেধাবী স্টুডেন্ট স্বপ্ন যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি আমার ভিডিওগুলো বানাই তাদের জন্য। এবং যারা অলরেডি হয়তো বা ওল্ড এনাফ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মনে করছে যে আমি বিদেশে যেতে চাই কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছে না, ডিরেকশন পাচ্ছে না, তাদের জন্য আমি একটা ডিরেকশন একজন ডিরেকশন হোল্ডার হিসাবে কাজ করছি। তাদেরকে আমি ভিডিও বানিয়ে তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এই পথে গেলে হয়তো আপনার জন্য একটা সঠিক পথ হতে পারে, বিবেচনা আপনার। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখনই টাকা দেবেন, টাকার প্রশ্ন যখন আসবে তখন অবশ্যই প্রমাণাদি দেখে তারপর আপনি টাকা দিবেন। আপনি কোয়ালিফাইড হয়ে গেছেন, এখনও ইউনিভার্সিটির কোনো নির্দিষ্ট কোনো পেমেন্টের ব্যাপারে কোনো কোশ্চেনই নেই। আপনি অ্যাডমিশন পাবেন, তারপর আপনাকে ইনভয়েস পাঠাবে ইউনিভার্সিটি থেকে, দেন আপনি ইনভয়েস দেখে যেই টাকাটা পাঠানো লাগবে সেটাই ইনভয়েসের অ্যাড্রেস অনুযায়ী ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবেন। কিন্তু আপনি এর আগে কেন টাকা দিবেন? এর আগে তো টাকা দেওয়ার প্রশ্নই আসে না। এটা গেল এক কথা। আর ভিসার ব্যাপারে আরও অনেক কথাবার্তা থাকবে। ভিসার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি চাই যে আপনারা নিজে নিজে ভিসার অ্যাপ্লিকেশনটা করুন, এবং যেভাবে আপনারা universityadmissions.se তে অ্যাপ্লিকেশন করেছেন। আমার এই ট্রিপটা 2টা দেশ দিয়ে, পর্তুগালে থাকবো আমি 3 দিন 4 দিনের মতো, তারপর আমি স্পেনে যাব, আমি বার্সেলোনাতে থাকবো 2 দিনের মতো, তারপর আমি আবার হামস্টারডামে ব্যাক করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিসার অ্যাপ্লিকেশন নিয়ে টেনশন করার কিছু নেই, আমি তো আপনাদের সাথে আছি। আর ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আরও অনেক তথ্য এবং আরও অনেক কিছু থাকবে আফটার অ্যাডমিশন। এবং একজন কোশ্চেন করেছিলেন, একটু বলে নিই যে যে ভাই স্কলারশিপের জন্য আইএলটিএস এর গুরুত্ব কতটুকু, মানে ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপের জন্য। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপের জন্য আইএলটিএস এর গুরুত্ব আছে, কারণ আপনার আইএলটিএস এর স্কোর, আপনি যেখান থেকে ব্যাচেলর করেছেন সেই ব্যাচেলর স্কোর, আপনার যে ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং ইন দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কতটুকু এগিয়ে আছে, এগুলো সব ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি স্কলারশিপের উপরও। অথবা যারা স্পট অ্যাডমিশনে দিচ্ছেন, দেখা গেল যে লিনাস ইউনিভার্সিটি অথবা অন্য কোনো ইউনিভার্সিটি আপনাকে স্পট অ্যাডমিশন নিতে গিয়ে বাংলাদেশে গেছে, এবং আপনি সেখানে তাদের সাথে অ্যাডমিশন যে অফিসার তার সাথে দেখা হয়ে গেল, আপনি তখন তার সাথে খুব সুন্দরভাবে কথা বললেন এবং আপনার নিজেকে প্রেজেন্ট করলেন যে কেন আপনি পড়ালেখা করতে চান। হয়তো বা এই ধরনের এইভাবে আমি দেখেছি অনেক স্টুডেন্ট প্রায় 50%-এর মতো স্কলারশিপ পেয়ে গেছে, শুধুমাত্র অ্যাডমিশন অফিসারকে সে স্যাটিসফাই করে দিয়েছে যে হ্যাঁ আমি ভালো এবং আমি লেখাপড়া আসলেই করতে চাই, আমি আসলেই লেখাপড়া করার জন্য সুইডেনে যেতে চাই বা নরওয়েতে যেতে চাই বা অন্য কোনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আসতে চাই। সো এই ধরনের যদি কোনো চান্স থাকে সেটা করুন, সেটা করলেও স্কলারশিপের চান্স বেড়ে যাবে। আর স্কলারশিপ পেলেও আপনাকে ব্যাংকের টাকা দেখাতে হবে, কারণ ব্যাংকের টাকাটা আপনি দেখাবেন আপনার নিজের থাকা খরচ হিসাবে। হ্যাঁ, যদি SIS GP স্কলারশিপ পান তাহলে আপনাকে কোনো টাকা দেখাতে হবে না, বিকজ তখন আপনার থাকা এবং খাওয়ার জন্য যেই টাকা দেখাতে হবে সেটা অলরেডি সরকার দিচ্ছে, আপনি কেন দেখাবেন? হ্যাঁ, যদি ফ্যামিলিকে নিয়ে আপনি আসতে চান তাহলে ফ্যামিলির জন্য আপনাকে ব্যাংক সলভেন্সি দেখাতে হবে, সেটা একেবারেই মানে স্বল্প টাকা, খুবই কম টাকা, প্রায় 7-8 লাখ টাকার মতো। দ্যাটস নট এ ফ্যাক্ট, বিগ ডিল আই থিঙ্ক। যারা সুইডেনের মতো কান্ট্রিতে আসতে চান বা নরওয়ের মতো কান্ট্রিতে আসতে চান, প্রিটি এক্সপেন্সিভ কান্ট্রি, সো আপনারা অবশ্যই টাকার ওই ব্যাকআপ নিয়ে তারপরে এই কান্ট্রিতে আসবেন। এছাড়া যদি কেউ মনে করেন যে আসার পর আপনি এখানে হয়তো বা সেটেল হয়ে যাবেন কোনোভাবে চাকরি বাকরি করে, ইটস নট পসিবল, ইটস ভেরি ডিফিকাল্ট, আই শুড সে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, থাকার 1 বছর থাকার পর আপনি চাকরি পাবেন এবং 6 মাস থাকার পর আপনি চাকরি পাবেন, কারণ তখন আপনি অনেক ভাষা জেনে যাবেন, আপনি এখানকার সিস্টেম বুঝে যাবেন। আসার পরে চাকরি পাওয়াটা ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। এবং আমি বলবো যে আপনারা কেউ এই ধরনের স্বপ্ন দেখে আপনারা আপনাদের নিজেদের প্ল্যান করবেন না। অবশ্যই একটু স্বল্প মাত্রার প্ল্যান না করে দীর্ঘ মাত্রার প্ল্যান করুন, যে 6 মাস আমাকে একটা ব্যাকআপ নিয়ে যেতে হবে বা মিনিমাম 1 বছরের একটা ব্যাকআপ আমাকে নিয়ে আসতে হবে, দেন আপনি এখানে সেটেল হয়ে যেতে পারবেন। অথবা
এইভাবে যদি ব্যাকআপ না নিয়ে আসেন তাহলে আপনাকে অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে হবে যদি রিয়েলি আপনি ইউরোপে থাকতে চান। অনেকে করছে এরকম, অনেকে পর্তুগাল চলে আসছে, অনেকে ইটালি চলে আসছে, গ্রিসে চলে আসছে। তাদের জীবনযাত্রার মান আর সুইডেনে যারা থাকে বা নরওয়েতে যারা থাকে তাদের জীবনযাত্রার মান সম্পূর্ণ এপিট আর ওপিট। সো আমি বলবো যে আপনারা যারা নরওয়েতে বা সুইডেনে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আসতে যাচ্ছেন, ইটস আ ভেরি গুড ডিসিশন, বাট অফকোর্স ইউ নিড টু হ্যাভ ব্যাকআপ, ভেরি গুড ব্যাকআপ। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ট্রিপটা যেন ভালো হয় আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ধৈর্য সহকারে এখন ওয়েট করছেন রেজাল্টের জন্য। ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে আশা করছি, যারা কোয়ালিফাইড হচ্ছেন তাদেরকে বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।